অনেকটা বিলম্ব হলেও সরকার জাতীয় ঐক্যের আনুষ্ঠানিক ডাক দিয়েছে। আমি এই বিষয়টা শুরু থেকে বলে আসছিলাম, যে কোনো বড় ধরনের ক্রাইসিসে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমি মনে করি বাংলাদেশ এখন একটি সবচেয়ে বড় ধরনের একটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে কার্যত বাংলাদেশ ক্রাইসিসের মধ্যে আছে। স্বাভাবিক, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটি সরকার দায়িত্ব গ্রহণ করা, এর চেয়ে বড় চ্যালেঞ্জ তো আর নাই। এর মধ্যে গত 15 বছরের পতিত স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ তো বড় শত্রু। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশকে দেখে আওয়ামী লীগের চোখে। যেরকম আমরা বলি ভারতের চোখে দেখে আমেরিকা বাংলাদেশকে, ঠিক তেমনি ওই 1971 সালের পর থেকেই আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে হচ্ছে বাংলাদেশকে ভারত। যে কারণে ওই দেখাটা হয় একপেশে, দেখাটা হয় আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করে, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি ফায়দা নিতে চায় সেভাবে। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকালকের এই ঘোষণা সত্যি এটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। ওনার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে আজ প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে উনি মিটিং করবেন এ বিষয়ে, এবং কাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে উনি বৈঠক করবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি এই ঐক্যটা জরুরি। রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশা সবাই মিলে একটি শক্তিশালী জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়, পশ্চিমবঙ্গে বিধানসভায় উনি মুখ্যমন্ত্রী হিসাবে যে কথা বলেছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে হিন্দু রক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী উনি পাঠানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। মমতা ব্যানার্জির সরকার কিন্তু এখানেই থেমে নয়, ওনারা গতকাল লোকসভায়, ভারতের লোকসভায় কিন্তু তৃণমূলের কংগ্রেস সেখানে এটি উপস্থাপন করেছেন। আবার ফের আমি যে গতকাল একটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ প্রশ্নে তারা কিন্তু এক। আমরা কিন্তু আসলে ভারতের কাছ থেকে শিখি না। বাংলাদেশের মানুষ যদি ভারতের কাছ থেকে শিখত কোনটা, দেশপ্রেমটা, জাতীয় স্বার্থটা, তারা জাতীয় স্বার্থ এবং তারা দেশপ্রেমে কিন্তু সব কিন্তু ঐক্যবদ্ধ। আমি মনে করি যে জাতীয় ঐক্যের ডাক শুধু মুখের কথা হবে না, এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমি মনে করি যে আগামীকাল যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে সেখানে অবশ্যই আমি তো বিশ্বাস করি ধর্মীয় যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছেন সেই সব নেতারা আসবেন। খোলামেলা আলাপ করতে হবে। তারা বলুক যে আমাদের যে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, হিন্দু জোটের মহাসচিব, আমাদের খুব প্রিয়, উনি কিন্তু শুরু থেকেই অনেক সত্য কথা বলেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়া যে প্রপাগান্ডা করে আসছে, তারা যে রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছে, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে তিলকে তাল বানানো হচ্ছে। আমি মনে করি যে নিশ্চয়ই এই মিটিংয়ে গোবিন্দদা আসবেন, তাকেও যেন আমন্ত্রণ জানানো হয়। আর একটা কথা বলতে চাই, এই যাবৎ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যতগুলো অন্যায় হয়েছে, যতগুলো হামলা ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পূর্ণ তদন্ত করা হোক এবং তদন্ত করে অনুসন্ধান করে জাতীয়ভাবে একটি রিপোর্ট প্রকাশ করা হোক, যাকে আমরা বলি শ্বেতপত্র। প্রয়োজনে 1971 সাল থেকে এই পর্যন্ত করা হোক। যদি এটি করতে বেশি বিলম্ব হয় তাহলে পার্ট পার্ট করে করা হোক। প্রথমে ধরা হোক যে এই 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কতটি হামলা হয়েছে, তারপরে আওয়ামী লীগ সরকারের 15 বছর 7 মাসে কী ধরনের সংখ্যালঘু নির্যাতন হয়েছে, কারা করেছে, তারপরে 1971 সাল থেকে আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসা আগ পর্যন্ত দরকার আপনার 3টা ভাগ করেন। বিশ্বের সামনে আমি মনে করি প্রকৃত ঘটনা, সঠিক তথ্য তুলে ধরা দরকার। আমরা যদি এটি করতে ব্যর্থ হই তাহলে কিন্তু দেশ আরও ক্রাইসিসে পড়বে। ইউনূস সরকারের উচিত হবে যে সমস্ত হিন্দু নেতারা আছেন, সংখ্যালঘু নেতারা আছেন, তাদেরকে দিয়ে বলান, প্রকৃত সত্যটা তারা বলুক, তাদেরকে দিয়ে সংবাদ সম্মেলন করান। ওরা যেরকম সীমান্তে সমাবেশ করেছে, প্রয়োজনে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে সীমান্তে সমাবেশ করান। তারা বলুক যেটা আমাদের দেশ, আমরা এদেশের ভূমিপুত্র, তোমরা কে হে ভাই,
আমার দেশের সমস্যা আমরা দেখব, আমরা এখানে ভালো আছি। আর বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বিচার হবে এবং সেগুলো মামলা হচ্ছে, বিচারও হবে। আমাদের কাজে লাগাতে হবে। আমরা যদি মনে করি যে ওই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক, সংখ্যালঘুরা আওয়ামী লীগের লোক, তাহলে এই সংকট কিন্তু আর বাড়তে থাকবে। তাদেরকে কাছে টেনে নিতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদেরকে বিভিন্ন কমিটিতে, কমিশনে, বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধি রাখতে হবে। দেশটা আমার, আপনার, আমাদের সবার। কোনো রকম বিভাজন তৈরি করা যাবে না। আরেকটি কথা বলে শেষ করতে চাই। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, শিক্ষার্থী নেতারা তারা দেখা করেছিলেন এই বিদ্যমান পরিস্থিতি নিয়ে। সেখান থেকে বেরিয়ে হাসনাত আবদুল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি কথা অনেক গুরুত্বপূর্ণ, সেটি হলো আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যতগুলো চুক্তি করেছে, প্রকাশ্য হোক আর গোপন চুক্তি হোক, সব প্রকাশ করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের চেতনার একটি মূল বিষয়, আমরা জানতে চাই যে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে কতগুলো চুক্তি করেছে এবং আওয়ামী লীগ সরকার গত 15 বছর 7 মাসে ভারতকে কী কী দিয়েছে, কোথায় কী কী দিয়েছে, কীভাবে দিয়েছে এবং সেই সব ক্ষেত্রে আমার দেশের আইন, সংবিধান কতটা লঙ্ঘিত হয়েছে। আমার দেশের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদেরকে আমরা কী কী দিয়েছি আর বিনিময়ে আমরা কি পেয়েছি, এটিও পঠিত লিখিতভাবে জাতির সামনে এই সরকারের উচিত প্রকাশ করা। যতগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তি হয়েছে, যে সমস্ত চুক্তির কারণে আমাদের সভরেন্সি ঝুঁকির মুখে, সেই সব চুক্তি বাতিল করতে হবে। বিশেষ করে আমরা জানতে পারছি যে কিছু কিছু অঞ্চলে, ব্যাপক এলাকা অর্থনৈতিক অঞ্চলের নামে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো রিভিউ হতে হবে, সেখানে আসলে কি হচ্ছে। আমি মনে করি যে জাতীয় ঐক্যের ডাকের পাশাপাশি, জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার পাশাপাশি আমাদেরকে জাতীয় স্বার্থে এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। আল্লাহ হাফেজ।